দাদা, আমার আজ জরুরি প্রয়োজনে কিছু টাকার দরকার। তুই যদি কাউন্টারের ক্যাশ ব্যাংক থেকে আমাকে কিছু টাকা দিস তবে বড় উপকার হতো রে। রতন, তুই তো ভালো করেই জানিস আকালের এই বাজারে হোটেলের অবস্থা তেমন ভালো নয়। এখন তোকে আলাদা করে কোনো টাকা দেওয়া যাবে না রে। ঘরের বাজারে তো দেনা জমে গেছে দাদা। এই কঠিন দিনে তুই যদি ছোট ভাইকে সাহায্য না করিস তবে কে করবে বল? নদীর ঘাট থেকে আজকে বিকেলের মাঝেই এক ঝাঁক তাজা ইলিশ কিনতে হবে রতন। সেই মাছ হোটেলে বিক্রি হলে তবেই তুই ভাগের টাকা পাবি। প্রতিদিন এই মাছ কেনার দোহাই দিয়ে তুই আমার ভাগের সব টাকা আটকে রাখিস দাদা। আমার সংসারের কষ্টের কথা তুই একবারও মনে ভাবিস না। এবার এই হোটেল চালাতে গেলে নিয়মের বাইরে যাওয়ার কোনো পথ নেই রতন। তুই মন খারাপ না করে চটপট ভেতরের কাজগুলো দেখ। তুই বড় ভাই হয়ে আজ আমার এত বড় দরকারে হাত গুটিয়ে নিলি দাদা। এই সামান্য টাকার জন্য আমাকে অন্যের দুয়ারে গিয়ে হাত পাততে হবে? ব্যবসার পুঁজি নষ্ট করে কোনোদিনও ভালো সংসার চালানো যায় না রতন। তুই চটপট ওদিকে টেবিলে জল রাখার ব্যবস্থা কর, খদ্দের আসবার সময় হলো। শুনছো, আজ দুপুরের দিকে তোমাকে হাটের রাস্তায় ওই হোটেলের টাকার কথা বলতে বলেছিলাম। তুমি কি দাদার কাছ থেকে টাকা এনেছো? সরলা, আজ অনেক চেষ্টা করেও আমি দাদার কাছ থেকে কোনো টাকা আনতে পারিনি। এই অকালের দিনে দোকানে নাকি একদম ভালো বিক্রি বাট্টা নেই। প্রতিদিন এই এক অজুহাত আমি আর কানে শুনতে পারবো না। ওই ইলিশের হোটেলটা যেমন দাদার তেমন তো তোমারও অধিকার আছে। দাদা বলল আজ নদীর ঘাট থেকে অনেক টাকা দিয়ে নতুন এক ঝাঁক ইলিশ কিনতে হয়েছে। সেই মাছ বিক্রি হলে তবেই নাকি আমার ভাগের টাকা দেবে। এমন অভাবের সংসারে আমি আর দিন কাটাতে পারবো না, বুঝেছো? তুমি বড় ভাইয়ের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করতে পারো না। আমি তো মুখে কতবার টাকার কথা বললাম সরলা, কিন্তু দাদা ক্যাশ ব্যাংক আগলে বসে থাকে। সেখানে আমার জোর করে কিছু করার থাকে না। আমি তোমাকে শেষবারের মতো বলে রাখলাম, কালকের মাঝে যদি ভালো টাকা পয়সা আনতে না পারো তবে আমি ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাব। তুমি মনটাকে ওভাবে শক্ত করো না সরলা। আমি তোমাকে ভরসা দিচ্ছি, যেভাবেই হোক কালকের মাঝে ভালো টাকা আমি ঘরে আনবো। আজ রাত থেকে দেখছি তোমার এই মুখটা গম্ভীর হয়ে আছে। ছোট ভাই রতনের ঘরের সব খবর কি এখন মোটামুটি ভালো আছে? সাবিত্রী, আজকে সকাল থেকে রতনের ভাবগতি আমার চোখের সামনে ভালো ঠেকছে না। দোকানের ভেতরও কেমন যেন চোরের মতো করছিল। রতন তো তোমার আপন ছোট ভাই। ঘরের চরম অভাব অনটনের কারণে হয়তো ওর মনের ভেতরে কোনো চিন্তা বা অস্থিরতা চলছে। বাবার এই হোটেলের ইলিশ রক্ষা করা আমাদের দুজনেরই বড় দায়িত্ব সাবিত্রী, কিন্তু রতন কাজের চেয়ে ক্যাশ বাক্সের দিকেই বেশি নজর রাখছে। ও হয়তো মেয়ের বিয়ের খরচের কথা ভেবেই এমন অবুঝের মতো আচরণ করছে। তুমি বড় ভাই হয়ে ওকে ক্ষমা করে দিও। আমি তোকে ভাইয়ের মতোই দেখি সাবিত্রী। এ ব্যবসার পুঁজি নষ্ট হয়ে গেলে আমাদের এই দুটো সংসার এক নিমেষে পথে বসে যাবে। তুমি মনে আর কোনো মিছে ভয় রেখো না তো। আমাদের কাছে যে সামান্য পুঁজি জমানো আছে তা দিয়ে দোকানটা আরেকটু বড় করার চেষ্টা করো। তোমার এই খাঁটি পরামর্শ আমার ভালো লাগলো সাবিত্রী। কালকে সকালে রতন দোকানে এলে আমি মুখে ওর সাথে সব ভালো কথা বলবো। রতন বাবু, আমি আজকে আপনার এই গায়ের ঘরে একটা জরুরি কথা বলতে এলাম। আমাদের এই বিয়ের পাকা দিন তো সামনেই চলে এলো নাকি? কানাই বাবু, আপনি যখন মুখে আজ এই উঠোনে এলেন তখন বলুন দেখি, বিয়ের সমস্ত আয়োজন কেমন করে করার কথা মনে ভাবছেন? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা রতন বাবু। আমি চাই সমাজকে দেখিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করতে হবে। কানাই বাবু, আমার এই গরিব ঘরের অবস্থা তো আপনার অজানা নয়। আমি এত বড় ধুমধাম করে আয়োজন করতে পারবো না। মনে অমন অভাবের কথা বললে তো আমার সমাজে মান সম্মান থাকবে না রতন বাবু। টাকা না থাকলে আপনাকে যেভাবেই হোক তা জোগাড় করতে হবে। আমার এই ইলিশের হোটেলের সামান্য আয়ে প্রতিদিনের ডাল চাল কেনার পরই তো হাতের সব টাকা শেষ হয়ে যায়। এত বড় খরচ আমি কোত্থেকে করব?
যদি এমন সাদামাটা ভাবে আমার ছেলের বিয়ে দিতে চান তবে আমি অন্য কোনো ধনী ঘরের একমাত্র ছেলের জন্য মেয়ে দেখব। আপনি হুট করে অমন কঠিন কথা মুখে আনবেন না কানাই বাবু। আমি আপনাকে ভরসা দিচ্ছি, যেভাবেই হোক সব টাকা আমি নিজেই জোগাড় করব। দাদা, কানাই বাবু তো আজ সকাল সকাল আমাদের এই গরিব ঘরে এসে মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার জন্য এক শর্ত দিয়ে গেল রে। রতন, তোকে তো আমি আগেই বলেছিলাম কানাইবাবু লোভী আর অহংকারী মানুষ। তুই কেন মুখে এত বড় কথা দিতে গেলি বলতো? যদি আমি এই ধুমধাম করে আয়োজনের কথা মুখে না বলতাম দাদা, তবে কানাই বাবু আমার মেয়ের এই বিয়ে এক নিমেষে ভেঙে দিত রে। ভাই হিসেবে তোকে আমি দোকানের ভাগের টাকা অবশ্যই দিতে পারি রতন, কিন্তু একেবারে সীমার বাইরে গিয়ে এত অঙ্কের টাকা আমি কোথায় পাবো? তুই যদি হোটেলের ক্যাশ ব্যাংক থেকে আমাকে কিছু অতিরিক্ত টাকা ধার হিসেবে দিস দাদা, তবে আমার এই মেয়ের জীবনটা রক্ষা পেয়ে যেত রে। কানাই বাবু যা বলছে তাতে তো বহুত টাকা লাগবে রতন। তাছাড়া এমন লোভী ঘরে মেয়ে বিয়ে দিলে তোর মেয়ে আদেও সুখে থাকবে কিনা তা তো জানি না। তুই ভাগের টাকা আগলে বসে আছিস বলেই আজ আমার এই বিপদের দিনে বড় বড় কথা শোনাচ্ছিস দাদা। তুই আমার এই চরম কষ্ট বুঝবি না। বেশি টাকার গরমে অন্ধ হয়ে যারা সমাজে বড়াই করে তারা পরবর্তীতে তোদের কটু কথা শোনাবে রতন, তুই মন শান্ত কর। শুনছো, আজ দুপুরে তো তুমি দাদার কাছে গিয়ে আমাদের মেয়ের বিয়ের জন্য সেই অঙ্কের টাকার কথা বলতে গিয়েছিলে। দাদা কি বলল? সরলা, দাদা তো সাফ জানিয়ে দিল যে কানাই বাবুর কথা মতো এত বেশি টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই ছোট ইলিশের হোটেলে নেই। গোপাল হলো একেবারে নিঃসন্তান মানুষ। ঘরের সন্তানের কষ্ট আর মেয়ের বিয়ের চিন্তা ও মনে কোনোদিনও কিভাবে বুঝবে বলো তো? দাদা তো বলল কানাই বাবু লোভী মানুষ, সেখানে মেয়ে দিলে নাকি আমাদের মেয়ে কোনোদিনও জীবনে আসল সুখ বা শান্তি পাবে না। ওসব হলো তোমাকে টাকা না দেওয়ার একটা বাহানা। তুমি হয় ওদের কাছ থেকে জোর করে টাকা আনো, আর না হয় আমাদের এই হোটেলটা পুরোটাই জব্দ করো। বাবার এই স্মৃতি বিজড়িত ইলিশের হোটেল আমি একা একা কিভাবে নামে জব্দ করব সরলা? দাদা তো এই দোকানের প্রধান পুঁজি আগলে বসে আছে। প্রয়োজনে তুমি গ্রামের বড় কোনো মহাজনের কাছে এই হোটেল বন্ধক রেখে মেয়ের বিয়ের টাকা আনো, পরে হোটেল চালিয়ে সব ধারের টাকা পরিশোধ করে দেবে। সরলা, তোমার এই বুদ্ধিটা কাজের। আমি আগামীকাল সকাল সকাল ওদিকের পাড়ার এক বড় ব্যবসায়ীর কাছে গিয়ে এই কথা বলবো। আরে রতন যে, এই অসময়ে হঠাৎ আমার গদির দিকে কোন প্রয়োজনে আসা হলো? তা তোমার মুখটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে ভাই। চান্দুদা, বিপদে পড়েই তোমার কাছে ছুটে এসেছি। আমার মেয়ের বিয়ের জন্য জরুরি ভিত্তিতে কিছু নগদ টাকা খুব দরকার হয়ে পড়েছে। মেয়ের বিয়ে বলে কথা, টাকা তো লাগবেই, কিন্তু আমার কাছে কেন? তুমি আর গোপাল মিলে তো দিব্যি বাবার ওই ইলিশের হোটেল চালাচ্ছ। হ্যাঁ, ওই হোটেলে আর সংসার চলে না চান্দুদা, তাই ভাবছিলাম আমাদের ওই হোটেলটা তোমার কাছে বন্ধক রেখে কিছু টাকা নেব। বলো কি রতন, হোটেল বন্ধক রাখবে? আচ্ছা, গোপাল কি এ ব্যাপারে কিছু জানে? ও কি মানে বন্ধকের কথা এক পায়ে রাজি আছে? দাদার কথা তোমাকে একদম চিন্তা করতে হবে না চান্দুদা, সেই ব্যবস্থা যা করার আমি নিজেই করব। তুমি শুধু টাকার ব্যবস্থাটা করো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আর দায়িত্ব ঘাড়ে নিচ্ছ তখন আমি রাজি। তবে হাতে এখন টাকা নেই, 1 সপ্তাহ পরে দেব। 1 সপ্তাহ পরেই দিও চান্দুদা, কোনো সমস্যা নেই। তুমি রাজি হয়েছো, এতেই আমার মনের ভেতরের একটা চিন্তা দূর হয়ে গেল। গোপাল বাবু, আপনাদের হোটেলের এই পদ্মা টাটকা ইলিশের স্বাদ কিন্তু সত্যি চমৎকার। পুরো গ্রামের এমন স্বাদ আর কোথাও পাওয়া যায় না। কানাই বাবু, আপনি আমাদের এই গরিবের দোকানে খেতে এসেছেন, এটাই অনেক বড় কথা। রান্না বান্না সব ঠিকঠাক লেগেছে তো আপনার? রান্না খাসা হয়েছে। তা শুনলাম ভাতিজির বিয়ের জন্য নাকি আপনার এই হোটেলটা কার কাছে বন্ধক রেখেছো তোমরা? বন্ধক মানে? আপনি কার কাছে শুনলেন এই কথা কানাই বাবু? আমাদের এই হোটেল নিয়ে তো এমন কোনো কথাই কোনোদিন হয়নি কোথাও।
আরে আমার কাছে আবার লোকাচ্ছ কেন গোপাল বাবু? গ্রামের ব্যবসায়ী চান্দুর কাছে নাকি হোটেল বন্ধক রাখা হচ্ছে, সেই তো আমাকে বলল। চান্দু বলেছে আপনাকে? রতন কি তবে আমার আড়ালে গিয়ে চান্দুর সাথে এমন কোনো মারাত্মক বিষয়ে কথাবার্তা বলে এসেছে নাকি? চান্দু তো আমার একেবারে খাস লোক, সে মিছে কথা কেন বলবে? যাক, অবশেষে মেয়ের বিয়েটা তবে ধুমধাম করেই হচ্ছে। আমি আসি। আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে ঘরে ফিরলে যে? তোমার মুখ চোখ এরকম রাগে থমথম করছে কেন? কি হয়েছে একটু খুলে বলো তো। সাবিত্রী, রতন আর ওর বউ সরলা মিলে আমার আড়ালে কত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে তা আমি মনে কোনোদিনও ভাবিনি। রতন আবার কি করলো? ও তো মেয়ের বিয়ে নিয়ে এমনিতেই অভাব আর পরেশানির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। কিছু বলেছে তোমাকে? ও নাকি আমাদের বাবার এই শেষ স্মৃতি ইলিশের হোটেলটা গ্রামের ব্যবসায়ী চান্দুর কাছে বন্ধক রেখে মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে গেছে। বলো কি? রতন এত বড় সিদ্ধান্ত একা কিভাবে নিল? এই হোটেলের ওপর তো তোমাদের দুই ভাইয়েরই সমান অধিকার আছে। ওই হোটেলে ওদের ভাগ অবশ্যই আছে সাবিত্রী, কিন্তু রতন তো কোনো দিন কোনো দায়িত্বই পালন করেনি। এই ধৃষ্টতা ও কোত্থেকে পেল বলো? তুমি এখন মনটা শান্ত করো। অন্যের কথায় কান না দিয়ে তুমি বরং রতনের বাড়ি গিয়ে ওর সাথে সামনাসামনি কথা বলো। রতন, ঘরের বাইরে আয় বলছি। তুই মনের ভেতরে এত বড় চুরির বুদ্ধি লুকিয়ে রেখেছিস, সেটা আমি আজকে হাটের লোকের মুখে শুনলাম। দাদা, আমি তোকে নিজেই সব কথা খুলে বলবো ভাবছিলাম, কিন্তু তার আগেই তুই চারিদিকের মানুষের কাছ থেকে সবটা শুনে নিলি দেখছি। খবরদার রতন, এমন ধরনের কোনো সর্বনাশা কাজ তুই একদম করবি না। বাবার এই হোটেল বন্ধক দিলে আমাদের দুটো পরিবারই রাস্তায় বসে যাবে। সরলা, তোমরা মুখে এমন কুৎসিত কথা বলো না। তোমাদের তো আলাদাভাবে থাকবার জন্য আমি নিজেই জমি জায়গা পরিষ্কার করে দিয়েছিলাম। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাবার এই শেষ স্মৃতি কোনোভাবেই নষ্ট হতে দেব না। তোমরা এই হোটেল বন্ধক দিতে পারবে না।